নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনি? কেমন আছে আপনার পেট? পেটের কথা এই কারণে জিজ্ঞাসা করলাম কারণ আমরা ভালো থাকি কি মন্দ থাকি সেটা ডিপেন্ড করে আমাদের পেটের সমস্যার উপর। বেশিরভাগ ক্ষেত্রে খেতে আমরা বড্ড বেশি ভালোবাসি। ছুটির দিনে, উৎসবে, ভালো মরশুমে খাওয়াই আমাদের মূল উদ্দেশ্য হয়। আর যখন খেতে আপনি ভালোবাসেন এবং সেই খাবারকে যদি হজম করার শক্তি আপনার না থাকে তাহলে কিন্তু সেটাই আপনাকে সব থেকে বিপাকে বা বিপদে ফেলবে। আর এই বিপদ কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে বারবার ঘুরে ফিরে আসে এবং কারুর কারুর বিপদ ক্ষণস্থায়ী তো কারুর কারুর দীর্ঘস্থায়ী। পেটের সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো, তবে এনবিপির অনুষ্ঠান মানে শুধুমাত্র পেট সংক্রান্ত সমস্যা নয়, আপনাদের যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ অর্থাৎ সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে এরকম সমস্যা যেরকম রয়েছে, তার পাশাপাশি আপনার অস্থির সমস্যা হতে পারে, আপনার কিডনি, আপনার লিভার, আপনার হার্ট, আপনার মস্তিষ্কের কোনো সমস্যা, আপনার ম্যানিয়াগ্রস্ততার সমস্যা, ধূমপান সংক্রান্ত সমস্যা বা পেটের সমস্যা, পাইলস, প্রেশার, ফিস্টুলার মতন সমস্যা, অস্থির সমস্যা, টিউমার বা পলিপ, সিস্ট, এমন কিছু সমস্যা যে সমস্যার জন্য আপনাকে অপারেশনের পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো কিছু শোনার কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো কিছুকে বিশ্বাস করারও কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আপনার জন্য রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে আমরা বারংবার আপনাদের প্রমাণ দিয়ে দেখিয়েছি যে অপারেশন ছাড়া, ইনজেকশন ছাড়া, স্টেরয়েড মেডিসিন ছাড়া সম্পূর্ণভাবে আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে ভালো রাখতে পারেন। এবং শুধুমাত্র এটা মুখের কথা নয়, এটা রূপকথার গল্প নয় বা গল্প কথা নয়, এটা প্রমাণিত সত্য, কারণ রিপোর্ট বেস ট্রিটমেন্ট এখানে হয় এবং রিপোর্ট বারবার আমাদের প্রমাণ করে দেখায় যে আমরা ভালো হচ্ছি। আর রিপোর্টের উপরে অন্য কোনো কিছুর কথা কিন্তু যায় না। তো আজকে আরো একবার আপনাদের জন্য আমরা আলোচনা বিষয়ে আসবো এবং বিষয়ে অবশ্যই পেট বা পেট সংক্রান্ত বিভিন্ন দিক এবং তার পাশাপাশি আপনাদের সমস্যা, অর্থাৎ আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে কিন্তু সরাসরি ফোন করতে পারেন আমাদের অনুষ্ঠানে। পাশাপাশি এনবিপির নিজস্ব নাম্বারও কিন্তু নোট করতে একদম ভুলবেন না। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি অবশ্যই আপনারা তো রয়েছেন, তবে ডক্টর ভাদুরীকে যে প্রশ্নটা করব যে শীতের মৌসুম এসে গেছে, শীতের মৌসুম মানে খাবার ইচ্ছে আর একটু বেড়ে যায়, শীতের মৌসুম মানে ঘুরতে যাওয়ার ইচ্ছে কিন্তু বেড়ে যায়, শীতের মৌসুম মানে আজকেই আমার অনেক বন্ধুরা বললো কি রে পিকনিকে যাবি না, সত্যি পিকনিক পিকনিক একটা আনন্দ কিন্তু চলে আসে। তো এই এত উৎসব, এত কিছু, এত আনন্দ শুধুমাত্র পেটের সমস্যার কারণে সব আনন্দ থেকে নিজেকে বঞ্চিত রাখবো নাকি পেটের সমস্যাকেই সারিয়ে দেবো? তো এই প্রশ্নের উত্তর ডাক্তারবাবুর থেকে জানবো। দেখুন, পেট একটা বড় আমাদের কিন্তু শরীরের একটা অংশ, যেটা কিন্তু অনেক রোগকে ডেকে নিয়ে আসে বা এখান থেকেই কিন্তু অনেক রোগের সৃষ্টি হয়। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে পেট আমাদের ভালো রাখতে হবে। এবং প্রথম কথা যে পেট ভালো রাখতে গেলে আমাদের কি করা উচিত। দেখুন, পেট আমাদের যে কোনো খাদ্য খাবার বা আমরা শরীরে যে কোনো কিছু যেটা দিতে চাই সেটা কিন্তু আমাদের মুখের সাহায্যে আমাদের শরীরে প্রথম প্রবেশ করে এবং প্রবেশ করার পর সেটা কিন্তু আমাদের পাকস্থলীতে যায় এবং সেখানে বিভিন্নভাবে সেটা হজম হয়, আমাদের শরীরে কিন্তু যেটা পুষ্টি সেটা কিন্তু গ্রহণ হয় এবং বাদবাকিটা কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়, খারাপ জিনিসটা যে বর্জ্য পদার্থটা। এটা হচ্ছে একটা সিস্টেম। এবার এই সিস্টেমটার মধ্যে যখন কোনো রকম সমস্যা দেখা দেয় তখনই কিন্তু আমরা বিভিন্ন ধরনের পেটের সমস্যা ফেস করি। এবার কি সমস্যা দেখা দেয়? দেখুন, আমরা যে খাদ্য খাবারগুলো খাচ্ছি সেটা সহজভাবে পাচ্ছ কিনা, মানে সেটা সহজভাবে হজম হয়ে যাচ্ছে কিনা। যদি দুটো ব্যাপার থাকে, একটা হচ্ছে হজম হওয়া আর একটা হচ্ছে বডি অ্যাবজর্ব করা, মানে সেই পুষ্টিটা শরীর গ্রহণ করছে। এই যে এই পদ্ধতিটা, এই যে হজম হওয়াটা, এর মধ্যে যদি আমাদের এমন কিছু খাদ্য খাবার খাই যেটা আমাদের হজম হতে বিঘ্ন ঘটায়, কেমন কেমন হয় ব্যাপারটা? ধরুন, আমাদের পেটে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াস থাকে, যেই ব্যাকটেরিয়াগুলো কিছু আছে ভালো, কিছু আছে খারাপ। মানে ভালো ব্যাকটেরিয়া যেগুলো সেগুলো আমাদের হজম হতে সাহায্য করে এবং সুস্থ থাকতেও সাহায্য করে, আর যে খারাপ ব্যাকটেরিয়াগুলো সেগুলো আমাদের কিন্তু বিভিন্ন রোগ সৃষ্টি করতে সাহায্য করে। এবার যখন আমরা কোনো ভালো খাবার খাবো, স্বাস্থ্যকর খাবার খাবো, তাহলে কিন্তু দেখা যাবে এই যে ব্যাকটেরিয়াগুলো সেই খাবারগুলোর মধ্যে বেঁচে থাকবে এবং তার বৃদ্ধি পাবে, আমার যে পেটের ভিতরে যে পরিবেশটা সুন্দর রাখবে যাতে আমাদের যে কোনো খাবার হজম হয়।
কিন্তু আমরা যদি এমন খাবার খাই যেগুলো ধরুন সহজ পাচ্য নয়, বা ধরুন আমাদের হজমের বিঘ্ন ঘটাচ্ছে, সেই খাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ। যেমন আমরা জাঙ্ক ফুডের কথা বলি, ফাস্ট ফুডের কথা বলি, অতিরিক্ত স্পাইসি ফুডের কথা বলি, খুব বেশি মাত্রায় ফ্যাট যখন আমরা গ্রহণ করি, এই যে ব্যাপারগুলো, এতে কি হয় যে আমার শরীরের যে খারাপ ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু তখন বেড়ে ওঠে এই খাবারগুলোর পরিবেশে, কিন্তু যেগুলো ভালো ব্যাকটেরিয়া তখন সেগুলো কিন্তু ধ্বংস হতে থাকে। এবার যেই এই খারাপ ব্যাকটেরিয়াগুলো পেটের মধ্যে বাড়তে থাকে তখনই কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়। আয়ুর্বেদে বলছে যে যদি আমাদের পেটে আমের তৈরি হয়, আমের সৃষ্টি হয়, তাহলে দেখা যায় যে বিভিন্ন রোগের সৃষ্টি হয়েছে। সেটা যখন যেখানে যাবে সেটাকে নষ্ট করবে এবং রোগের সৃষ্টি করবে। যদি প্যানক্রিয়াসের মধ্যে হয় তখন দেখা যাবে প্যানক্রিয়াসের কাজকর্ম ঠিক মতো হচ্ছে না, প্যানক্রিয়াস নষ্ট হচ্ছে আস্তে আস্তে, এবং ইনসুলিন ঠিক মতো বেরাবে না। সেখান থেকে আমাদের দেখাবে যাবে যে আমাদের সুগারের প্রবলেমটা আসছে। যদি লিভারে গিয়ে জমে, দেখা যাচ্ছে সেখানে আস্তে আস্তে কারো ফ্যাটি লিভার হচ্ছে, লিভারের বিভিন্ন রোগ তৈরি হচ্ছে, এবং দেখা যাবে শরীরের মধ্যে কিন্তু টক্সিন জমা হতে থাকবে। কারণ লিভার যখনই ফাংশন ভালো করে করবে না, আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো যেটা লিভার ছাঁকনির কাজ করে সেটা কিন্তু ছাঁকতে পারছে না, এবং ব্লাডে খারাপ জিনিসগুলো চলে যাবে। সেখান থেকে কিন্তু বিভিন্ন রোগ হবে। দেখা যাবে যে স্কিনের প্রবলেম হতে পারে, বা বিভিন্ন ধরনের মেটাবলিক ডিজিজ হতে পারে, বিভিন্ন ধরনের কিন্তু রোগের সৃষ্টি হবে। তাহলে আমাদের পেটটাকে আমাদের ভালো রাখতে হবে। আর শুরুতেই আমরা কিছু সাইন সিমটম পেয়ে যাই, যেগুলো যদি আমরা অবহেলা করি দেখা যাবে যে আমাদের কিন্তু পেটের সমস্যা বাড়ছে। সেগুলো হচ্ছে গ্যাস আর অ্যাসিডিটি। যখন গ্যাস, অ্যাসিডিটি বা কনস্টিপেশনের মতো সমস্যা আসবে আমাদের শরীরে, তখনই বুঝে নিতে হবে এবার কিন্তু আমার ডাক্তারবাবুদের কাছে যেতে হবে, এবং পার্মানেন্টলি এটাকে কিন্তু কিওর করতে হবে। একদম। তবে এটা তো আমরা বলছি, কিন্তু আপনি কি বুঝে উঠতে পারছেন? কারণ এখনো পর্যন্ত সব থেকে বেশি শতাংশের মানুষ কিন্তু পেটের সমস্যা হলে নিজেরা নিজেদের ডাক্তার হয়ে যায়, নিজেরাই কিন্তু পাশের ওষুধ দোকান অর্থাৎ মেডিসিন শপে যান এবং পেটের সমস্যা হচ্ছে, গ্যাস হচ্ছে, অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, এরকম ওষুধ কিনে আনেন। এমন বোধহয় কোনো ঘর নেই যে ঘরে অ্যাসিডিটি বা গ্যাসের ওষুধ আপনি মজুদ দেখতে পারবেন না। সত্যি কি এটা সঠিক ট্রিটমেন্ট? একটু ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। বর্ধমান থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার গায়ে লাল লাল মানে চাকা চাকা হয়ে যায়। লাল চাকা চাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি চুলকোচ্ছে? হ্যাঁ, হালকা হালকা একটু চুলকোয়, ততটা চুলকোয় না, কিন্তু ব্যথা হয়। জায়গাটা লাল লাল যেখানে হচ্ছে সেখানে ব্যথা আছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, প্রায় 1 মাস ধরে হচ্ছে। আচ্ছা, লাল লাল ওগুলো কি মানে ফুলে ফুলে উঠছে জায়গাগুলো, তাই তো? হ্যাঁ, ফুলে ফুলে উঠতে বড় বড় এরিয়া নিয়ে হচ্ছে। বড় বড় এরিয়া নেই? ও আচ্ছা, মানে ফোলা জায়গাটা এটা কি রিং এর মতো দেখতে হচ্ছে? গোল একটা রিং এর মতো? হ্যাঁ, একটু রিং এর মতন ফুলে উঠছে। হ্যাঁ হ্যাঁ বলছেন। রিং এর মতো। মতন ফুলে উঠছে। কোন পার্টে হচ্ছে বিশেষ করে? বিশেষ করে আমাদের হাতে হচ্ছে এবং পিঠের দিকে হচ্ছে, পায়ে হচ্ছে। পায়ে হচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই স্কিনের যে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা আছে। এই যে যেই প্রবলেমটা উনি বললেন রিং এর মতো হলে, কিন্তু ওটা দেখা যেতে পারে আমাদের যেটা দাঁত যেটা বলি আমরা, সেটাও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে অ্যালার্জির কারণেও কিন্তু এরকম চাকা চাকা হয়ে যায়। চাকা চাকা হয়ে যাওয়া একটা অন্যরকম ব্যাপার। আবার ধরুন একটা গোল রিং এর মতো হয়ে সেটা ফুলে উঠলো, সেটা আবার অন্যরকম ব্যাপার। এটার জন্য নির্দিষ্ট করে বলার জন্য কিন্তু বলবো যে আপনার একবার আমাদের কাছে আসতে হবে। ঠিক আছে, আমাদের কাছে একবার এসে দেখাবেন, ডাক্তারবাবুরা দেখবে। দুটোর ক্ষেত্রেই কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। যদি দেখা যাচ্ছে যে এটা অ্যালার্জি থেকে হচ্ছে, তাহলে অ্যালার্জির প্রপার ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে দেখা যাবে যে আপনার এই সমস্যাটা কিন্তু কমে যাচ্ছে পার্মানেন্টলি। অ্যালার্জি যদি হয়, দুটো জিনিস করতে হবে। প্রথম কথা, যদি দেখতে হবে যে আপনার শরীরে যে অ্যালার্জির মাত্রাটা কতটা বেশি রয়েছে। যদি দেখা যাচ্ছে অ্যালার্জির মাত্রাটা খুব বেশি রয়েছে, তাহলে সেটাকে আমাদের কমিয়ে আনতে হবে ওষুধের মাধ্যমে। আয়ুর্বেদিক ওষুধ যেটা এনবিপিতে পাওয়া যাবে, তার ওটা খেয়ে ওষুধটা ওটা কমাতে হবে। তাহলে কি হলো, অ্যালার্জিটা আর বাড়তে পারলো না। এবং দ্বিতীয়ত, যখন আপনার এই অ্যালার্জি হচ্ছে, কি থেকে অ্যালার্জি হচ্ছে সেইটা যখন বের করে নিতে পারবো আমরা, তখন সেটাকে যখনই আপনি অ্যাভয়েড করবেন, দেখবেন আর নতুন করে কিন্তু এই অ্যালার্জির প্রবলেমটা আসবে না। আর এরকম ভাবে যদি আপনি ট্রিটমেন্ট করেন, দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে আস্তে আস্তে যেই খাবারগুলো বাদ দিয়ে দিয়েছেন, দেখবেন 5-6 মাস পরে আস্তে আস্তে দেখবেন ওই খাবারগুলোর থেকে কিন্তু আর অ্যালার্জি হয় না।
এটা কিন্তু আমাদের এখানে এরকম জানা আছে ব্যাপারটা, ঠিক আছে? এরকমই হয়, মানে অ্যালার্জি ধরুন আপনার ডিমে রয়েছে, ডিমটা তাহলে তখনই বন্ধ করে দিতে হবে। বেশ কিছুদিন ট্রিটমেন্ট চলবে যতদিন, তারপরেও কিন্তু বেশ কিছুদিন ডাক্তারবাবুরা যেভাবে বলে দেবে সেই ডিমটা খাওয়া বন্ধ রাখতে হবে। একটা টাইমের পর বডির কিন্তু ওটার রিয়াকশন হবে না, তখন দেখা যাবে যেহেতু অ্যালার্জিটা আমরা ওষুধ দিয়ে কমিয়ে দিচ্ছি অ্যালার্জির ব্যাপারটা, তখন ডিম খেলে দেখা যাবে আপনার কোনো প্রবলেমই হচ্ছে না। এরকম অনেক মানুষেরই আছে যারা হয়তো বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেছে কিন্তু সঠিক ট্রিটমেন্টটা কিন্তু পায়নি। কারণ দুটো ব্যাপারই কিন্তু মাথায় রাখতে হবে, আমার কিছু কিছু মানে প্রিভেনশন নিতে হবে, যাতে যেটা আমার ক্ষতিকারক সেটাকে আমি অ্যাভয়েড করে দিলাম, এবং আমার যে কারণে হচ্ছে সমস্যাটা, যে কারণে ওই ব্যাপারগুলো আমার ক্ষতিকারক হচ্ছে, মানে বা ওই খাবার দাবার হোক বা পরিবেশ হোক বা বিভিন্ন জিনিস আমাদের আছে যেগুলো আমাদের অ্যালার্জিকে বাড়িয়ে দেয়, সেগুলোর যখন আমি অ্যাভয়েড করলাম, তার পাশাপাশি কি করলাম, আমি অ্যালার্জির মাত্রাটাকেই আমি কমিয়ে দিলাম। আমার শরীরে অ্যালার্জির মাত্রাটাকে যদি আমি নর্মালের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে আর আমার অ্যালার্জি সারা জীবনে কিন্তু হচ্ছে না। এইটা কিন্তু মেনটেন করতে হবে, তাহলেই দেখা যাবেন আপনি কিন্তু পার্মানেন্টলি সুস্থ হয়ে গেছেন। একদম সম্পূর্ণভাবে আপনাকে সুস্থ করার উপায়টাই কিন্তু নিরীক্ষণ করছেন এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা। বাড়িতে বসে অনুষ্ঠান তো দেখছেন, কিন্তু বাড়িতে বসে ট্রিটমেন্টটা কিন্তু সত্যি হবে না। হ্যাঁ, কিছু টিপস আপনি পাবেন, কিভাবে আপনি জীবনে ভালো থাকতে পারবেন, কিভাবে সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন, সেই রাস্তাগুলো আমরা দেখিয়ে দিতে পারি আপনাকে। কিন্তু যখন আপনি সমস্যাগ্রস্ত, যখন আপনার অসুখ হয়ে গেছে, যখন প্রবলেম আপনার চলে এসেছে, তখন কিন্তু যোগাযোগ আপনাকে করতেই হবে অভিজ্ঞ চিকিৎসকের সাথে। যদি কোনো চিকিৎসকের প্রতি আপনার বিশ্বাস থাকে যে এই চিকিৎসক বারংবার আমাকে ভালো করেছে, তাহলে অবশ্যই সেই চিকিৎসকের পরামর্শ নিন। আর যদি মনে হয় যে না, আমি যে চিকিৎসকের কাছে যাচ্ছি সেখানে সারা জীবন শুধু ওষুধই খেতে হচ্ছে, ওষুধ বন্ধ করলে আবার আমার সমস্যা ফিরে আসছে, অর্থাৎ আমি সম্পূর্ণভাবে স্যাটিসফাই নই, খুশি নই, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য দরজা খোলা রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে, বাড়ির কাছাকাছি চেম্বারটি সম্বন্ধে জানতে হবে। পেটের সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং ডাক্তারবাবু যে দিকগুলো আমাদের উল্লেখ করছিলেন আর একটু শুনবো। হ্যাঁ, যেটা আমি বললাম প্রথমেই শুরু হয় কি আমাদের গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন, এগুলো আমরা কিন্তু দেখতে পাবো। এবার এই জিনিসটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দেখুন জিইআরডি বলে হয়, জিইআরডি মানে হচ্ছে গ্যাস্ট্রো এসোফেজিয়াল অ্যাসিড রিফ্লেক্স। গ্যাস্ট্রো এসোফেজিয়াল অ্যাসিড রিফ্লেক্স মানে হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে আমাদের যে এই খাদ্য নালীটা আছে, এখানে যে আমাদের পেট আছে, এখানে যে অ্যাসিডটা তৈরি হচ্ছে এটা খুব বেড়ে যায়, এবং সেটা যখন খাবারের মধ্যে কাজ না করতে পারে তখন এটা ওপর দিকে কিন্তু বাড়তে থাকে। নিয়ম হচ্ছে ওটা পেটের মধ্যে থাকবে, পেটে হজম করাবে, কিন্তু দেখা যায় উল্টো দিকে চাপ দিয়ে আমাদের গলা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা অ্যাসিড রিফ্লেক্স বলা হয়। ঠিক আছে, এই যে গ্যাস্ট্রো এসোফেজিয়াল অ্যাসিড রিফ্লেক্স ডিজিজ যেটা আছে, তো এইটাকে কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে, না হলে একটা টাইমের পর কিন্তু আমাদের এই সিস্টেমটাকেই কিন্তু নষ্ট করে দেবে। তাহলে এটাকে আমি কিভাবে করতে হবে? তাহলে আমি এমন কিছু খাবো না, বা আমি এমন ভাবে খাবো যে অ্যাসিডটা বাড়তে পারবে না, শরীরের মধ্যে তৈরি হবে না বেশি, আর এমন খাবার অ্যাভয়েড করব যেটা আমার এই অ্যাসিডটাকে শরীরের মধ্যে বাড়িয়ে দিতে পারে। এটা গেল ফার্স্ট। দ্বিতীয় আসছে কি আমাদের যে ওই গ্যাসের সমস্যাটা, যেটা গ্যাসের সমস্যা কি হয়, যখনই আমাদের দেখবেন যে কনস্টিপেশন হচ্ছে, অথবা দেখবেন যে পেট পরিষ্কার হচ্ছে না, পেটে দেখবেন মল জমে থাকছে, বা ধরুন হজম হচ্ছে না, ইনডাইজেশনের সমস্যা, অনেক সময় হয় যে পেট খারাপ হয়ে গেল, এই যে দুটো ব্যাপারেই কিন্তু দেখবেন গ্যাস তৈরি হয় পেটে। গ্যাস সবার তৈরি হয়, কিন্তু সেই গ্যাসটা শরীর থেকে বেরিয়ে যায় আমাদের অ্যানাস দিয়ে, ঠিক আছে, আমাদের যে নিম্নগামী হয় আর কি, ওটা শরীর থেকে ওইভাবে বেরিয়ে যায়। কিন্তু দেখা যায় যখন এই সমস্যাগুলো হচ্ছে, তার মানে ওটা বেরাতে পারছে না, এবং তখন ওটা ঊর্ধ্বমুখী কিন্তু হয়, ওপর দিকে চাপ দেবে, বুকে, পিঠে, ঘাড়ে ব্যথা হতে পারে, হাত দিয়ে অনেক সময় ব্যথা হবে, এবং এই ব্যথাটা কিন্তু খুব সিরিয়াসলি নিতে হয়। কেন বলছি? এই ব্যথাটার সাথে অনেক সময় কিন্তু মানুষের হার্টের রোগের মানে বুঝতে পারে না, হয়তো হার্টের প্রবলেম হয়েছে কিন্তু অ্যাসিডের গ্যাসের ব্যথা বলে ওটাকে কিন্তু চেপে যায়, আর আলটিমেটলি কিন্তু দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়। তাই কোনোটাকে নেগলেক্ট করবেন না। যখনই দেখছেন আপনার গ্যাসের সমস্যা হচ্ছে, আপনি চলে আসুন আমাদের কাছে। অ্যাসিডের সমস্যা হচ্ছে, আমাদের কাছে আসুন, এসে ডাক্তারবাবুদের দেখান, সঠিক নির্ণয় করা হবে কিসে থেকে হচ্ছে ওই ব্যথাটা, এবং তার ট্রিটমেন্ট যেই করা হবে, দেখবেন আস্তে আস্তে আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। একদম, কারণ এই মুহূর্তে বোধহয় যারা আমাদের অনুষ্ঠান দেখছেন বেশি শতাংশের মানুষের কিন্তু এইটাই সমস্যা,
যে পেটের সমস্যা, কারণ পেটের সমস্যায় সব থেকে বেশি শতাংশ মানুষ কিন্তু আক্রান্ত। তাই যখন এত বেশি মানুষ সমস্যাগ্রস্ত এবং তারা অনুষ্ঠান দেখছেন, তাদের মধ্যে বেশি শতাংশের মানুষের একটা দায়বদ্ধতা থাকে, দায়িত্ব থাকে নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি, যে যোগাযোগ করতে হবে। আর সে কারণে বারংবার আমরা বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন, কথা বলুন, এবং সঠিকভাবে যদি ডাক্তারবাবুর কথা মেনে চলেন তাহলে কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে পেটের সমস্যার সমাধান অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ এটা যদি আপনি সচেতন হন, জটিল নয়। আর যদি আপনি সচেতন না হন তাহলে এই রোগটা কিন্তু ভয়ঙ্কর জটিল হতেই পারে আপনার জন্য। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, সমক দাস। মুর্শিদাবাদ থেকে? মুর্শিদাবাদে আমাদের বহরমপুরে চেম্বার আছে, আপনি জানেন তো? হ্যাঁ অবশ্যই জানি। একদম, আমি সমস্ত বন্ধুদের জন্য জানিয়ে রাখলাম, কারণ অনেকেই জানতে চায় যে মুর্শিদাবাদে কি চেম্বার আছে। অবশ্যই আছে বহরমপুরে। বলুন এবার আপনার সমস্যাটা। আমার সমস্যা এই যে নিঃশ্বাস নেওয়ার সময় ছাতি দেওয়ায় ব্যথা হয়, ঠিক আছে, মাঝে মাঝে এমন হয়ে যায় যে এমন ব্যথায় নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, তারপরে হালকা হালকা ভাবে নিঃশ্বাস নিলে সেটা ঠিক হয়ে যায়। এই সমস্যা নিয়ে আমি ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাই। আচ্ছা, কতদিন ধরে হয়েছে নিঃশ্বাসের এই সমস্যাটা? এটা প্রায় তো 6 মাস হয়ে গেল। আচ্ছা, আপনার কি ঠান্ডা লেগে আছে বা ঠান্ডার কোনো তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় এরকম ব্যাপার আছে? হ্যাঁ ঠান্ডা তো এখন একটু লাগছে অবশ্যই শীতের দিনে। না, আপনার যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আপনি কি একটু তাড়াতাড়ি হাঁটাচলা করলে হাঁপিয়ে যান, এরকম ব্যাপার আছে? হ্যাঁ সেরকম হয়, সাইকেল চললে বা একটু খেলাধুলা করলে হাঁপিয়ে যায় তাড়াতাড়ি। আচ্ছা, কোনো সময় কোনো চিকিৎসা করেছেন বা ডাক্তার দেখিয়েছেন এই ব্যাপারে? না না, কোনো ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেই। আচ্ছা, শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই নিঃশ্বাসের কষ্টটা অনেক রকম হয়। নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি আপনি অতিরিক্ত খাদ্য খাবার খেয়ে ফেলছেন, একদম গলা পর্যন্ত খেয়ে নিয়েছেন, তখনও, বা যাদের ধরুন খুব বেশি ভুঁড়ি আছে তারা যদি খুব চেপে খেয়ে নেয়, তাহলে কিন্তু নিঃশ্বাসের কষ্টটা হয়। কারণ হচ্ছে আমাদের পেটের মধ্যে একটা ডায়াফ্রাম বলে একটা পর্দা আছে। যখন আমরা নিঃশ্বাস ছাড়ি তখন ওই ডায়াফ্রামটা ওপর দিকে যায়, আর যখন আমরা নিঃশ্বাস নিই ডায়াফ্রামটা নিচের দিকে যায়। এতে কি হয়, আমাদের লাংসটা বড় হয় আর কমে। বেড়ে গেলে কি হয়, অক্সিজেন পাই, যখন ওটা ছোট হয়ে যায় তখন আমরা কার্বন ডাই অক্সাইড বের করে দিই। এটা হচ্ছে একটা প্রসেস। এবার যখনই আপনার পেট বেশি ভরা থাকবে, বা ধরুন আপনার পেট খুব ভুঁড়ি রয়েছে, ঠিক আছে, অথবা ধরুন গ্যাস, এতে কি হবে, অনেক সময় কিন্তু দেখা যায় যে পার্টিকুলার একটা টাইমে বা যখনই ধরুন আপনি ভরপেটে খেয়ে নিচ্ছেন বা ধরুন গ্যাস তৈরি হচ্ছে, তখনই কিন্তু নিঃশ্বাসের একটা প্রবলেম হতে পারে। আবার এই নিঃশ্বাসের প্রবলেম অনেক সময় কিন্তু হার্টের কারণেও হতে পারে। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় এটা যে আপনার লাংসে কোনো রকম সমস্যা থাকলে, হয়তো আপনার দেখা যাচ্ছে আপনার লাংস, ধরুন আপনার যদি সিগারেট, বিড়ি বা এইসব কিছু খাওয়ার অভ্যাস থাকে, তাহলে দেখা যাচ্ছে তাদের মধ্যেও কিন্তু এই নিঃশ্বাসের সমস্যাটা আসতে পারে। যেটা আপনি বললেন বেশি হাঁটাচলা করলেও কিন্তু বেড়ে যাচ্ছে, সাইকেল চালালে বাড়ছে বলছেন। কি কারণে এই নিঃশ্বাসের সমস্যাটা হচ্ছে, এইটা হচ্ছে আগে বার করতে হবে। বেশিরভাগ জায়গায় এই নিঃশ্বাসের সমস্যা হচ্ছে একটা এমন কিছু দিয়ে দিল ওষুধ, যেটা নিঃশ্বাসটা বেশি করে নিতে পারছেন। সেটা তো হলো টেম্পোরারি, সেই মুহূর্তের জন্য হলো। কিন্তু যদি এটাকে পার্মানেন্টলি ঠিক করতে হয়, তাহলে আপনার এমন ট্রিটমেন্ট করতে হবে যে কারণে নিঃশ্বাসের কষ্টটা হচ্ছে সেইটা আগে বার করতে হবে এবং তার ট্রিটমেন্ট করতে হবে। সেটা কিন্তু আপনি এনবিপি তে এলে পাবেন। এনবিপি আয়ুর্বেদায় এলে কিন্তু আপনি একেবারে রুট কজ, একদম গোড়ার কারণটা, যে কারণে আপনার একটা সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, তার গোড়ার কারণটা কিন্তু খুঁজে বের করে তার চিকিৎসা করা হয়, যাতে একজন ব্যক্তি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। আপনার কাছাকাছি কোথায় আমাদের চেম্বার আছে জেনে নিন, সেখানে গিয়ে একবার দেখিয়ে নিন। ডাক্তারবাবুরা যে পরামর্শ দেবে সেভাবে চললে দেখবেন আপনি কিন্তু সুস্থ হয়ে গেছেন। একদম। তো সবকিছুর জন্য যোগাযোগ কিন্তু অবশ্যই করতে হবে। শুধুমাত্র কিন্তু দায়িত্ব আপনার এটা না যে টিভির অনুষ্ঠান দেখা, শুধুমাত্র দায়িত্ব এটাই না যে লাইভ অনুষ্ঠানে একটা ফোন করে ফেললাম। দায়িত্ব এটা নিজেকে ভালো রাখা এবং নিজের পরিবারের মানুষকে ভালো রাখা। আপনার এই দায়িত্বতে আমরা আপনাদের পাশে রয়েছি, আপনাদের সহযোগিতা করছি। সে কারণেই বলবো
যে কোনো ধরনের শারীরিক সমস্যা, যে কোনো ধরনের মানসিক সমস্যা বা আপনার নেশাগ্রস্ততার সমস্যা, যে কোনো ধরনের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্যা, সবকিছুর জন্য এনবিবিতে ট্রিটমেন্ট রয়েছে। পাশাপাশি এনবিবির নতুন সংযোজন স্কিন এবং হেয়ার। অবশ্যই মাথার চুল এবং আমাদের ত্বক কিন্তু আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ, দুটি খুব গুরুত্বপূর্ণ পার্ট, এবং এই পার্টগুলো বা এই সৌন্দর্য বৃদ্ধি বা আপনাদের সৌন্দর্য কোনো কারণে হ্রাস হয়ে যাচ্ছে তাকে আবার নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে আনা, সবকিছুর জন্য কিন্তু ভেবেছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, এবং তার পাশাপাশি স্কিন এবং হেয়ার এক্সপার্টরা তো রয়েছে। সবকিছু জানতে, বুঝতে এবং অবশ্যই সমস্যা মুক্ত হতে ফোন করতে হবে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাই নাম্বারগুলো প্লিজ 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 নোট করতে ভুলবেন না। পেটের সমস্যা নিয়ে যেখানে কথা বলছি সেখানে কিন্তু বারংবার একটা প্রশ্ন, মানে যেটা সবার আগে উঠে আসে, যে আমাদের কি ভুলভাল খাওয়ার, আমাদের কি একটু খাবারের প্রতি লোভ, আমাদের কি অসময়ে খাবারের অভ্যাস, আমাদের কাজের রুটিনের কারণে, এগুলোই কি আমাদের এই এত বেশি পেটের গন্ডগোলের কারণ হয়ে দাঁড়াতে পারে? দেখুন, একদম ঠিক কথা এটা। কারণ হচ্ছে যে আমাদের এই যে পেটের সমস্যা বা আজকাল যেগুলো ক্রনিক ডিজিজ নিয়ে বলা হয়, সেগুলো কিন্তু আজকাল বলছে লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল মানে আমরা সারাদিন কিভাবে চলছি, কি খাচ্ছি, কি না খাচ্ছি, তারপরে কিভাবে আমরা কখন ঘুমোচ্ছি, কি রেস্ট নিচ্ছি, যোগ মানে আমরা কোনো ব্যায়াম করছি কিনা, সূর্যের আলো গায়ে লাগাচ্ছি কিনা, মানসিক চাপ কতটা রয়েছে, সঠিক টাইমে খাচ্ছি কিনা, এই সব নিয়ে কিন্তু। এবার এই যখন আমরা ধরুন এই যে বাজে খাবারগুলো খেয়ে পারি, দুরকম খাবার, একটা হচ্ছে হেলদি ফুড, একটা হচ্ছে আনহেলদি ফুড। বাজে খাবার কোনগুলো? যেগুলো আমার শরীরকে ধ্বংস করছে, যেই খাবারগুলো আমাদের খাওয়া উচিত না, আমরা জানি। কিন্তু এত মানুষ এখন সচেতন হয়ে গেছে, এত কিছু দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, মানুষ কিন্তু বোঝে যে এই খাবারটা আমার জন্য খাওয়া উচিত না, বা এই খাবারটা খেলে ক্ষতি হতে পারে। কিন্তু মানুষের যে একটা লোভ, খেয়ে নি এখন, পরে দেখা যাবে, কিছু হলে পরে করব, একটাই তো জীবন, খাবো কি না খেয়ে থাকবো, এই যে এই মেন্টালিটিটা, এটাকে কিন্তু যতটা পারা যায় চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে? যখন কেউ এইরকম করতে করতে একটা টাইমে একদম দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু সে ডাক্তারবাবুর কাছে আসতেই হয়। কিন্তু তখন চিকিৎসার করতে করতে যে সময়টা লাগে এবং তার যে কষ্টটা, সেটা কিন্তু কেউ শেয়ার করতে পারবে না। তাই মানে আগে ভেবে নেওয়া উচিত আমি এটা খেলে আমার ক্ষতি হবে কিনা, পরে গিয়ে ভাবার থেকে যে কেন খেলাম, এই আফসোসটা করার থেকে বেটার যে আগে বুঝে নিন কি খাওয়া উচিত না খাওয়া উচিত। বলবো প্রথম কথা হচ্ছে যেইগুলো প্রিজার্ভ করা ফুড, মানে দোকানে অনেক দিন ধরে রেখে দেওয়া খাবার, যেগুলো মানে আপনি বাড়িতে রান্না করে খাচ্ছেন না, দোকানে যাচ্ছেন, প্রিজার্ভ করা আছে, সেটা আপনাকে গরম করে দিয়ে দিল, এই ধরনের খাদ্য খাবারগুলোকে আমাদের সব সময় যতটা পারা যাবে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, আমরা যেসব জায়গা থেকে খাবার খাচ্ছি, ধরুন সেই জায়গাটা কতটা হেলদি। ধরুন দোকানের যে কিছু আমরা ধরুন ফাস্ট ফুড কিনে খাচ্ছি, বা ধরুন এই বিরিয়ানি, চাউমিন, এগুলোর মতো জিনিসগুলো যখন কিনে আনছি, সেই জায়গাটা কতটা অথেন্টিক, ওখানে মানুষরা খেয়ে সুস্থ থাকে তো, বা আশেপাশের লোকেরা কি বলে সেই জায়গা সম্বন্ধে, এগুলো একটু নজরে রাখতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে আমি বেটার খাবারটা খেতে পারছি। একটা যেখানে সেখান থেকে খেয়ে নেওয়ার থেকে একটা বেটার জায়গায় খাওয়া বেটার। এটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি কম করবে, কিন্তু ক্ষতি করে। কারণ দেখুন, একটা জিনিস আপনি যদি যেগুলো ক্ষতিকারক সেগুলো যদি রিপিটেডলি খেতে থাকেন, তাহলে কিন্তু ক্ষতি করবে। হঠাৎ করছি তো একদিন খেয়ে নিলেন, একটা অনুষ্ঠানে গিয়ে খেয়ে নিলেন, সেটা আলাদা। কিন্তু একটা কথা বলি এর মধ্যে, যখন আপনি কোনো একটা কারো বাড়ির অনুষ্ঠানে যাচ্ছেন, কোনো একটা পার্টি, সেটা অফিসের পার্টি হোক বা আপনার কোনো ধরুন রিলেটিভের হোক, সোশ্যাল গ্যাদারিং হোক, যেখানে একদিনের অনুষ্ঠান থাকে বা দুদিনের অনুষ্ঠান থাকে, সেই জায়গায় কিন্তু খাবারটা খেলে ক্ষতিটা কম হয়, যদি আপনি একটু সচেতন হয়ে খেতে পারেন। কারণ সেখানে যা জিনিসগুলো আসছে সেগুলো হচ্ছে ডাইরেক্ট বাজার থেকে আমরা যেমনি বাড়ির জন্য কিনে আনি সেভাবে কিনে আনা হয়। সেখানে যে তেল বা মশলা ইউজ করা হচ্ছে সেটা পুরনো পুড়ে যাওয়া তেল বা ইউজ করা মশলা, সেগুলো কিন্তু হবে না। কি হয়, হয় কোনো সংস্থাকে দিয়ে দেওয়া হয়, তারা তৈরি করে দেয়, তাদের রেপুটেশনের জন্য তারা ভালোটা দেবে, অথবা নিজেরাই আমরা লোক দিয়ে রান্নাটা করিয়ে নিই, এরকম হয়। কিন্তু যেখানে দৈনন্দিন মানে দোকান, যেখানে অলরেডি খাওয়াটা বানিয়ে রাখছে, যেটা এক্সট্রা হচ্ছে সেটা জমিয়ে রাখছে, পরের দিন আবার সেটা ব্যবহার করছে, ফ্রিজে অনেক খাবার ঢুকিয়ে রাখছে, পরের 5 দিন 10 দিন ধরে সেগুলোকে বানিয়ে দিচ্ছে,
সে জায়গায় কিন্তু গন্ডগোলটা বেশি হয়। এটা একটু মাথায় রাখতে হবে। তারা কি কোয়ালিটির তেল দিচ্ছে না দিচ্ছে, কত পোড়া তেল ইউজ করছে, কিছুই কিন্তু আমাদের নজরে আসে না। তো এটা একটু মেনটেন করতে হবে। এবং খাদ্য খাবার একটু মেনে কিভাবে চলতে হয়, দেখুন সহজ পাচ্য যেটা খুব সহজে হজম হয়ে যায়। আমরা যদি দেখি অনেকগুলো গুরুপাক খাবার একসাথে খাই, তাহলে কিন্তু আমার পেটের মধ্যে সমস্যা আসতে পারে। আমি ধরুন একটা মাছের আইটেম, মাংসের আইটেম বা ডিমের আইটেম আমি একটু খুব রিচ খেলাম, বা ধরুন ভেজ কোনো একটা আইটেম খুব রিচ করে বানানো হলো, পেঁয়াজ মশলা টসলা দিয়ে সবকিছু একটু বেশি তেল দিয়ে, তার পাশাপাশি কিন্তু দেখতে হবে আমার যাতে ভেজিটেবলস শাকসবজির মাত্রাটা বেশি থাকে। আপনি শুধু ধরুন ডেয়ারি প্রোডাক্টস খেয়ে নিলেন, পনির খেয়ে নিলেন, বা দুধে বানানো বিভিন্ন জিনিস রান্না করে খাচ্ছেন, বা ধরুন মাছ মাংস ডিম খাচ্ছেন, এটা করলে চলবে না। এর পাশাপাশি দেখতে হবে আমাদের পাতা জাতীয় খাবার বা ভেজিটেবলস, যেগুলো আমরা শাকসবজি সবজি যেগুলোকে বলা হয়, বিভিন্ন শাকসবজি যে সিজনে যেটা হয়, কিছু শাকসবজি এমন খাওয়া উচিত যেগুলো আমরা কাঁচাও খেতে পারি, যদি দেখা যাচ্ছে আমার পেটের কোনো গন্ডগোল হচ্ছে না। অনেকের কাঁচা সবজি খেতে একটু অসুবিধা হয়, যেমন ধরুন স্যালাডের কথা আমি বলছি, ঠিক আছে। যদি সেটা অসুবিধা না হয়, তাহলে গাজর, টমেটো, পেঁয়াজ, শসা এগুলো আমরা খেতেই পারি কাঁচা। এগুলো কি করে আপনার শরীরের যে পেটের যে পিএইচটা সেটা কিন্তু ব্যালেন্স করে দেয়। তাহলে কি হয়, আপনার শরীরে অ্যাসিডের মাত্রাটা বাড়তে দেবে না, ঠিক আছে। এবং এইভাবে যদি আপনি মেনটেন করতে থাকেন, তাহলে দেখবেন আপনার শরীরে অতিরিক্ত মাত্রা অ্যাসিড তৈরিও হবে না। যদি তৈরি না হয়, অটোমেটিক আপনার হাইপার অ্যাসিডিটি বা জিআরডি যেটা বললাম, গলা দিয়ে অ্যাসিড বেরানো, গলা জ্বালা করা, গলা টক হয়ে যাওয়া, তেতো হয়ে যাওয়া, এই ব্যাপারগুলোই আর তখন আসবে না। দেখবেন তখন কিন্তু তার পাশাপাশি আপনার পুরো ডাইজেস্টিভ সিস্টেমটাও সুন্দর করে কাজ করছে। একদম তাই। অবশ্যই আপনার সন্তানকে প্রথম থেকেই কিন্তু খাদ্য খাবারের দিকে একটু নজর দিন এবং তাকে শেখান কোনটা সঠিক খাদ্য খাবার, কোনটা তার খাওয়া উচিত, কোনটা তার খাওয়া উচিত নয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সন্তান হয়তো শাকসবজি খেতে চাইছে না, তাকে খাওয়ানোর জন্য, তার রুচিকে আনার জন্য আমরা কিন্তু তাকে স্পাইসি খাবার দিচ্ছি, কিনে আনা খাবার দিচ্ছি, বা তাকে শাকসবজিটা সরিয়ে দিয়ে শুধুমাত্র মাছ মাংস ডিম খাওয়াচ্ছি। তবে একজন অভিজ্ঞ চিকিৎসক কি সত্যি এটাকে সঠিক বলছেন? আপনার সন্তানকে আপনি কি সঠিক শিক্ষা দিচ্ছেন? প্রথম থেকে যদি সঠিক শিক্ষা দিয়ে থাকেন, তাহলে তার জীবনটা অনেক বেশি সুন্দর থাকবে। আমরা হয়তো অনেকটা বড় হয়ে গিয়েছি আর পাচ্ছি না করে উঠতে, কিন্তু এই পাড়াটাও কিন্তু করতে হবে যদি আপনি নিজেকে ভালো রাখেন, ভালোবাসেন। আসবো আলোচনায় ফিরে আবারও, তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি রাম দাস বলছি। কোথা থেকে বলছেন? আমি সাঁতরাগাছি থেকে বলছি। সাঁতরাগাছি থেকে বলছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? আমার বয়স হচ্ছে 32। আমার এক বছর ধরে বিয়ে হয়েছে। আমার সেক্সের একটা প্রবলেম, যখন আমাদের মিলন হতে যায় আমার শীঘ্র পতন হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবুর সঙ্গে আচ্ছা, বেশ, অবশ্যই এটা ট্রিটমেন্ট রয়েছে, ডাক্তারবাবু বলছেন আপনাকে। হ্যাঁ, দেখুন প্রিম্যাচিওর ইজাকুলেশন যেটা বলছেন, মানে তাড়াতাড়ি শীঘ্র পতন যেটা বলছেন, আপনাকে প্রথম কথা ধন্যবাদ দিই যে আপনি সাহস করে এই ফোনটা করেছেন। সাধারণত এইসব ব্যাপারে লোক লুকিয়ে থাকে, লজ্জা পায়। লজ্জার ব্যাপার নেই, মেডিকেল একদম নিজেদের দোষ বা কমজোরি, এটা দোষ না, কিন্তু এটা শারীরিক একটা সমস্যা, এটা হতেই পারে। শরীর থাকলে আমাদের কিছু না কিছু সমস্যা আসতেই পারে, কিন্তু সেটাকে ওভারকাম করারও কিন্তু ব্যবস্থা আছে। যদি আপনারা আমাদের অ্যাডভাইস অনুযায়ী চলেন, যদি আমাদের কাছে ঠিক মতো ট্রিটমেন্ট করেন, আপনার যে প্রবলেম, এরকম অনেক পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে। এটা শুধু আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার নয়, এটা কিন্তু একটা সামাজিক প্রয়োজন, যেটা আপনার যে একটা কনজুগাল লাইফ যেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকে, সেটা কিন্তু প্রয়োজন, ঠিক আছে। এটা একটা সোশ্যাল ব্যাপার, এটা কিন্তু মানে ফ্যামিলি লাইফের একটা বড় পার্ট। এটা এরকম নয় যে এটা আমার শুধু মনের চাহিদা মেটানো, না, আমাদের শরীরেরও কিছু ডিমান্ড আছে। কারণ ভগবান বা ধরুন যে কি বলবো, প্রকৃতি আমাদের কিন্তু এভাবেই করেই সৃষ্টি করেছে। এটা কিন্তু আমাদের ইনস্টিংক্ট বলা হয়, ঠিক আছে। সে প্রত্যেক জনের কিন্তু মানে মানুষ হোক বা জন্তু হোক, কীট পতঙ্গ হোক, সবার মধ্যেই কিন্তু এই ইনস্টিংক্টটা ভগবান তৈরি করে দিয়েছে। কেন? না হলে কিন্তু আমাদের পৃথিবী এক জায়গায় এসে থেমে যাবে, আর কিন্তু বংশ আমাদের বৃদ্ধি হবে না। এই মানে মানে কি বলবো, এই জাতি কিন্তু শেষ হয়ে যাবে, মানুষও থাকবে না, পোকামাকড়ও থাকবে না, কিছুই থাকবে না, ঠিক আছে। তার জন্য এটা
এবং এটা কিন্তু সঠিক প্রত্যেক ব্যক্তির জন্য থাকা দরকার। কারো বিভিন্ন কারণে হয়, দেখুন কারো যদি সুগারের সমস্যা হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসে, কারো মানসিক চাপ যদি অতিমাত্রায় হয় তাদের কিন্তু আসে, যাদের ঘুম ঠিক হবে না তাদের ক্ষেত্রে এগুলো আসতে পারে, এবং তার পাশাপাশি কারো যদি ভেতরে দুর্বলতা থাকে শরীরের সেটাও আসতে পারে। তার সাথে সাথে কিন্তু এটা একটা মনেরও ব্যাপার, মানে মানসিক ভাবে দেখুন আপনার যখন এই প্রবলেমটা ফার্স্ট আপনি ফিল করেছেন, আমাদের কাছে এখানে অনেকজন, এটা কেন বললাম মনের ব্যাপার, এটা তো অনেকেই আমাদের বিয়ের আগে চলে আসে পুরুষরা, তারা বলে আমি ভয় পাচ্ছি বিয়ে করতে, কারণ যদি বিয়ের পর আমার এই প্রবলেমটা থাকে তাহলে তো আমার ফ্যামিলি লাইফে গন্ডগোলের সৃষ্টি হবে। একদম সঠিক কথা, অনেকেরই কিন্তু এটা ফ্যামিলি লাইফে একটা গন্ডগোলের সৃষ্টি হয়ে যায়, কিন্তু তারা আগেই ভয় পেয়ে যাচ্ছে, তাদের অভিজ্ঞতা নেই এই ব্যাপারে কিন্তু ভয় পাচ্ছে, তার মানে এটা একটা মানসিক ব্যাপারও হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো এর ট্রিটমেন্ট আছে, খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, আপনি অল্প দিনের মধ্যেই তফাৎ বুঝতে পারবেন, এবং আমাদের যেভাবে এখান থেকে পরামর্শ দেওয়া হবে সেইভাবে আপনি চললে, সেভাবে মেডিসিন নিলে, ট্রিটমেন্টটা কমপ্লিট করলে দেখবেন আপনার এই প্রবলেমটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। অবশ্যই তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা একদম রয়েছে, কারণ একটা সময় ছিল যে সময় আমরা ভাবতাম আয়ুর্বেদ মানে শুধু সেক্স ওরিয়েন্টেড প্রবলেম, আয়ুর্বেদ মানে কিছু চবনপ্রাশ জাতীয় জিনিস, বা আয়ুর্বেদ মানে ওই দাঁত মাজার কিছু জিনিস, ব্যাস এর বেশি আয়ুর্বেদ বোধ ভাবে না। তবে এনবিপি প্রথম প্রমাণ করেছে, বা আমাদের যিনি ডিরেক্টর স্যার অর্থাৎ আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা, তিনি এবং অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা কিন্তু প্রমাণ করেছেন যে আয়ুর্বেদ কত দূর পর্যন্ত কাজ দিতে পারে। আয়ুর্বেদ আপনার মাথার চুল থেকে আপনার পায়ের পাতা পর্যন্ত কিন্তু কাজ দিতে পারে, আপনার যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজে কাজ করতে পারে, আপনাকে সারা জীবন ওষুধ খাওয়ার প্রয়োজন নেই এভাবে কাজ করতে পারে, আপনার কোনো স্টেরয়েডের প্রয়োজনীয়তা নেই, ইনজেকশনের প্রয়োজনীয়তা নেই, অপারেশনের প্রয়োজনীয়তা নেই, সেভাবেও কাজ করতে পারে। সবটা প্রমাণ করেছে কিন্তু অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই প্রত্যেককে ধন্যবাদ তো অবশ্যই জানাতে হয়, তার পাশাপাশি ধন্যবাদ আপনাদেরও জানাতে হয় যারা বিশ্বাসের সাথে যোগাযোগ করছেন এনবিপিতে, সফল হচ্ছেন, ভালো আছেন, সুস্থ আছেন, আরো 10 জনকে জানাচ্ছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। চট করে জানিয়ে রাখবো যে পাবেন তাহলে কোথায়, নতুন বন্ধুদের চলে এই কথাটা, কারণ পুরনো বন্ধুরা জানেন যে কোথায় কোথায় এনবিপির চেম্বার রয়েছে, তবে যারা প্রথম অনুষ্ঠান দেখছেন, যারা প্রথমবার যোগাযোগ করার ইচ্ছে প্রকাশ করছেন, তাদের জন্য একটু জানিয়ে রাখবো খড়গপুরে কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু আপনারা পেয়ে যান, বহরমপুর এবং কৃষ্ণনগরে কিন্তু চেম্বার রয়েছে এবং সেখানে ডক্টর এ হালদারকে আপনারা কিন্তু পাচ্ছেন, বনগাঁয় কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন, বা অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদেরও কিন্তু এখানে আপনারা পেয়ে থাকেন, এবং শিলচর চেম্বারে আপনারা কিন্তু ডক্টর এস ঘোষালকে কিন্তু পাচ্ছেন, আগরতলায় কিন্তু চেম্বার রয়েছে এবং আগরতলায় এবার সংস্থার ডিরেক্টর বি শর্মাকে পাচ্ছেন, তার জন্য একটু ফোন করে যোগাযোগ করবেন। হেরিয়ায় আপনারা কিন্তু এবং পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পাশাপাশি হলদিয়াতেও পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই বর্ধমানে কিন্তু আপনাদের জন্য থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি এবং কোচবিহারে ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা বা ডক্টর এ হালদারকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই বাঁকুড়াতে ডক্টর এন ভট্টাচার্যকে, বোলপুরে পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন এবং রায়গঞ্জে কিন্তু এবার পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, গুয়াহাটিতে পাচ্ছেন এবং ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, তার পাশাপাশি জামশেদপুর এবং আসানসোলে পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। রয়েছে কিন্তু মধ্যমগ্রাম আমাদের হেড অফিসের চেম্বার, ল্যান্সটাউনের চেম্বার রয়েছে, এছাড়া আপনারা কিন্তু শোভাবাজার এবং খিদিরপুরে চেম্বার পাচ্ছেন, হাওড়ার বন্ধুরা শিবপুর, বাজিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন। নতুন চেম্বারের মধ্যে অবশ্যই হাওড়ায় আরো একটি পালক লাগতে চলেছে, সেটা হচ্ছে শ্যামপুর 12ই জানুয়ারি থেকে কিন্তু আপনারা নিয়ম করে কিন্তু পেয়ে যাচ্ছেন শ্যামপুরে কিন্তু চেম্বার। তাই জুলাই মাসে 3টি চেম্বারের ওপেনিং, প্রথমে তো শ্যামপুরের কথা অবশ্যই বললাম যেটা হাওড়ায় অবস্থিত, দ্বিতীয়ত আপনারা ক্যানিং এ পাচ্ছেন এবং গঙ্গাসাগরে পাচ্ছেন। গঙ্গাসাগরের চেম্বার হচ্ছে 19শে জানুয়ারি কিন্তু গঙ্গাসাগরের চেম্বার রয়েছে এবং ক্যানিং এর চেম্বার হচ্ছে 26শে জানুয়ারি। এই সব কিছু জানার জন্য, আরেকবার বুঝে নেওয়ার জন্য,
নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্থাৎ এনবিপির নিজস্ব যে নাম্বার সেই নাম্বারে আপনাকে কিন্তু ফোন করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। শিলিগুড়ি থেকে বলছিলাম ডাক্তারবাবু। শিলিগুড়ি থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করছেন? আর সকালবেলা ঘুম থেকে ওঠার সময় পা ফেলতে পারি না, একটা পা ডান মানে বাম পাটা মানে প্রচন্ড ব্যথা হয় পায়ের পাতা। পায়ের পাতায় ব্যথা? কিছুক্ষণ 1-2 ঘন্টা করে হাঁটার পরে আবার ঠিক হয়েছে। এটা কিসের প্রবলেম আমি বুঝতে পারি। 1 মাস ধরে হচ্ছে, আমি ডাক্তার দেখাইনি কিছু, কিন্তু আপনাদের প্রোগ্রাম আজকে দেখছি, ভালো লাগছে। আমি একটু জিজ্ঞাসা করতে চাইছি। দেখুন, আপনার কি এমনি সুগার টুগার আছে? সুগার? না, সুগার ফুগার কিছু নেই। আচ্ছা, আপনার কাজের ধরনটা কি? কাজের ধরন বলতে আমি একটু মানে অফিসিয়ালি রানিং করি। বাসে, আমি তো কোনো বাইক সাইকেল এটা চালাই নাই, বাসে রানিং করি। আচ্ছা, অফিসে যাই আসি। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার এইটা কি হচ্ছে, আপনার ব্যথা হচ্ছে মানে আপনার ওই অ্যাঙ্কেল জয়েন্টটা স্টিফ হচ্ছে। যেহেতু স্টিফ হচ্ছে, তা রাত্রে সারা রাত তো যেহেতু রেস্টের মধ্যে থাকে, ওখানে ব্লাড সার্কুলেশনটার একটা অবস্ট্রাকশন আসছে, এবং তারপরে যখন আপনি নামাচ্ছেন পাটা, ওই হাঁটতে গিয়ে শক্ত লাগছে বা টাইট টাইট লাগছে এবং ব্যথা হচ্ছে। যখনই আপনি কিছুক্ষণ হাঁটছেন, ওই জায়গাটা মুভমেন্ট ঠিক হয়ে যাচ্ছে, রক্ত চলাচলটা ঠিক হচ্ছে, তারপরে কিন্তু আপনার ব্যথাটা কমছে। এটা হচ্ছে আপনার কারণটা। প্রথমে একটা কাজ করুন, ডেইলি আজকে থেকে মোটামুটি 3-4 দিন একটা কাজ করুন। সেটা হচ্ছে কি, প্রথমে ঠান্ডা জলে, মানে নর্মাল জল, এখন তো শীত পড়ে গেছে, নর্মাল জলে আপনার পাটাকে চুবিয়ে রাখবেন 2 মিনিট। ওখান থেকে তুলে আরেকটা পাত্রর মধ্যে হালকা গরম জল থাকবে, যেটা আপনার পায়ে সহ্য হবে। দেখে নেবেন সাবধানে যাতে পা পুড়ে না যায়। এতটা টেম্পারেচার রাখবেন যেটা আপনি দিতে পারছেন পাটাকে, ঠিক আছে? ওখানে রেখে দেবেন। ওখানে ডুবিয়ে রাখবেন আপনার ওই গোড়ালিটা থেকে একটু উঁচু অবধি 3 মিনিট। তাহলে 2 মিনিট নর্মাল জল বা ঠান্ডা জল, তার থেকে আবার এই গরমটায় 3 মিনিট, তাহলে হয়ে গেল 5 মিনিট। এইভাবে আবার ওখান থেকে তুলে নিয়ে আবার ঠান্ডা জল, তারপরে আবার গরম জল, এইভাবে মোট 7 থেকে 8 বার করবেন। করে তারপরে লাস্ট যেটা হবে সেটা হচ্ছে গরম জল করে ভালো করে মুছবেন পাটা, মুছে একটা মোজা পরে থাকবেন। এইভাবে করার পর রাতে ঘুমোতে যাবেন। এটা হচ্ছে একটা ওয়ে। যদি দেখছেন 4-5 দিন করার পর কোনো পরিবর্তন পাননি এখনো, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আমাদের কবে আছে, আমাদের হেল্পলাইনে আপনি ফোন করে নেবেন। কবে শিলিগুড়িতে আমাদের চেম্বার হচ্ছে, শিলিগুড়িতে চেম্বারে গিয়ে দেখাবেন। তার ট্রিটমেন্ট আছে, যেটা ওষুধ দিয়ে ঠিক করতে হবে। এটা যদি ঘরোয়াভাবে না হয়, তাহলে ওষুধের প্রয়োজন আছে। তখন আপনি কিন্তু অবশ্যই যাবেন, গিয়ে দেখাবেন, ট্রিটমেন্ট করাবেন, দেখবেন আস্তে আস্তে প্রবলেমটা সলভ হয়ে যাবে। একদম। আর এই সবকিছুর জন্য কিন্তু বাড়িতে বসে থাকলে চলবে না, যোগাযোগ কিন্তু করতে হবে। আর সেই কারণেই দেখুন, এখান থেকে অর্থাৎ কলকাতা থেকে এনবিপির প্রত্যেক জন চিকিৎসক ছুটে যাচ্ছে আপনার জেলায়, আপনার শহরে। শিলিগুড়ি থেকে যারা ফোন করছেন, কোচবিহার থেকে যারা ফোন করছেন, বা যারা রায়গঞ্জ, যারা গঙ্গারামপুর থাকেন, যারা মালদাতে থাকেন, অর্থাৎ পুরো নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য কিন্তু বলবো যে চেম্বার কিন্তু অবশ্যই পুরো নর্থ বেঙ্গল জুড়ে পেয়ে যাচ্ছে। এবার কিন্তু মালদা এবং রায়গঞ্জে সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা পাচ্ছেন। বহুজন রিকোয়েস্ট করেছিলেন যে কবে স্যার আসবেন, স্যারের সাথে একটু যোগাযোগ করব, স্যারকে একবার আমি আমার সমস্যার কথা জানাবো। তাদের জন্য বলবো যে মালদা এবং রায়গঞ্জে কিন্তু অবশ্যই উনি থাকছেন। তাই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, জানুন, কথা বলুন এবং যোগাযোগ করুন। তার পাশাপাশি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে কিন্তু আপনাদের জন্য এই অনুষ্ঠানে আমরা কিন্তু আলোচনা করে থাকি। পেটের সমস্যা নিয়ে আজকে কথা বলছিলাম, এবং পেটের সমস্যা মানে অবশ্যই কিন্তু আমাদের লিভারের সমস্যা আসে। আমি বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুদের থেকে শুনি আমার লিভারটা বড় হয়ে গেছে, কেউ বলে আমার ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে। তো ফ্যাটি লিভারের সমস্যা কি পেট সংক্রান্ত একটি কারণ আমরা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমাদের দেখুন, ফ্যাটি লিভার, আমি যেটা বলছিলাম প্রথমে, বেশিরভাগ রোগই কিন্তু সৃষ্টি হয় আমাদের পেট থেকে। এবার ফ্যাটি লিভারটা হচ্ছে কেন? কারণ আমার খাওয়ার ধরনটাই এমন। আমি যে খাবারগুলো খাচ্ছি তার থেকে আমার পেটে, লিভারের ওপরে একটা ফ্যাটের বা কি বলবো, চর্বির আস্তরণ পড়ে যাচ্ছে। এই চর্বির আস্তরণটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, এবং যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি তখন দেখা যায় তার রিপোর্টে আছে ফ্যাটি লিভার। কারো থাকে গ্রেড 1, কারো গ্রেড 2, গ্রেড 3। এই যে গ্রেডটা বাড়ছে, তার মানে ফ্যাট আরো বেশি করে জন্মাচ্ছে। কি হবে তখন? আমরা কি দেখতে পাবো? আমরা জানতে পারবো যে আমার পেটে ব্যথা ফিল করব।
খাবার দাবার ঠিক মতো হজম হবে না, দেখা যাবে শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। আর ভেতরে কি হচ্ছে অ্যাকচুয়ালি, লিভারের কাজ কি আমরা প্রথমে বলেছিলাম যে লিভার কিন্তু একটা ছাঁকনির কাজ করে। আমরা যেসব খাদ্য খাবারগুলো খাই সেটা যখন হজম হলো তারপর হচ্ছে ওটা কি হয়, অ্যাবজর্পশন হয়। কোথায়? বডিতে। কিভাবে অ্যাবজর্পশন হবে? আগে লিভারে যাবে সেই জিনিসটা, সেটার মধ্যে থেকে যদি কোনো কিছু থাকে যে যেটা আমার শরীরকে বিষাক্ত করে দেবে বা ক্ষতি করবে, সেটা লিভার বাদ দিয়ে দেবে, সেটাকে ঢুকতে দেবে না আমাদের ব্লাডে, এবং যেটা ভালো থাকবে সেটাকে ব্লাডে প্রবেশ করতে দেবে। এবার এই কাজটা হচ্ছে লিভারের কাজ। আরো অনেক কাজ আছে, তার মধ্যে এটা একটা বড় কাজ। এবার যদি আমার লিভার সেই কাজটা না করতে পারে, ওর যে ছাকার ব্যাপারটা, সেটা তার উপরে যদি আমি একটা আস্তরণ দিয়ে দিই ফ্যাটের, তাহলে তার ভিতর দিয়ে তো পাস হতে পারবে না, তখন কিন্তু লিভারের কাজটা করতে পারবে না, এবং তখনই এই বিভিন্ন ধরনের যে রোগগুলো কিন্তু সৃষ্টি হয়ে যাবে। একদম তাই। লিভারের সমস্যা যারা ভুগছেন বা ছোটবেলা থেকে অনেকে ভাবে যে আমার সন্তানের মানে লিভারের সমস্যা নেই, তো কারণ তার মুখে নাকি সাদা সাদা স্পট হচ্ছে, তার মুখে কিছু দাগ ছোপ হচ্ছে, এটাও আমাদের একটা ধারণা থাকে যে লিভার যদি খারাপ থাকে আমাদের স্কিন, আমাদের মুখে স্কিনের নানা রকমের সমস্যা আসে। এটা একটু ডক্টর ভাদুরীর থেকে একটু জানবো যে আমাদের মুখের সৌন্দর্যটাও কি আমাদের লিভারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত? দেখুন, একটা কথা আমরা বলবো যে সৌন্দর্য যেটা বা স্কিনের যে ভালোটা, সেটা তখনই হয় যখন আমি ভেতর থেকে সুস্থ থাকবো। এবার পেট সুস্থ না থাকলে কিন্তু আমার কোনো সময় স্কিন ভালো থাকবে না, এবং পেট তখনই সুস্থ থাকবে যখন আমার লিভার সুস্থ থাকবে। কারণ আমাদের যত খাদ্য খাবার হজম হতে লিভার কিন্তু বিশালভাবে সাহায্য করে, এবং তার সাথে সাথে আমার যে খাদ্য নালী সেটা যাতে পরিষ্কার থাকে। তার মানে কি, আমার কনস্টিপেশন থাকবে না, অ্যাসিড হবে না, তখন গ্যাস হবে না, এবং লিভারের উপরে চাপ পড়বে না, লিভার সুন্দর করে কাজ করবে অটোমেটিক। এই সুন্দর যে পেটের ভিতর সুন্দর ব্যাপারটার জন্য তার যে রিফ্লেকশন, তার যে ছবি, সেটা আমরা দেখতে পাবো কোথায়? আমাদের স্কিনের মধ্যে। স্কিন চকচকে থাকবে, স্কিনের মধ্যে কোনো রকম দাগ থাকবে না, কোনো রকম ফুসকুড়ি গোটা সেগুলো থাকবে না। লিভার কিন্তু একটা বড় রোল প্লে করে, এবং লিভার এফেক্টেড হলে স্কিনের মধ্যে কিন্তু তার ছায়া আসবেই। যেমন ধরুন, অনেকে দেখা যাচ্ছে যে চোখের নিচে কালি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে কারো সাদা সাদা দাগ হচ্ছে, কারো দেখা যাচ্ছে কালো দাগ আসছে স্কিনের উপরে। এই সবগুলো কিন্তু লিভার রিলেটেড এক একটা করে প্রবলেম। একদম। আর আপনি এখন নিশ্চয়ই জেনে গিয়েছেন যে শারীরিক অসুস্থতার জন্য যেরকম রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, আপনার সৌন্দর্য যার উপর সব থেকে বেশি নির্ভর করে, অর্থাৎ আপনার স্কিন এবং আপনার হেয়ার, এই সবকিছু নিয়েও কিন্তু ভাবছে এনবিপি। সে কারণে নতুন একটি ভাগ, নতুন একটি ডিভিশন কিন্তু আমাদের লাইলিগেন্স, যার মাধ্যমে কিন্তু আপনি দীর্ঘদিন ধরে আপনার স্কিনকে, আপনার হেয়ারকে ভালো রাখতে পারেন নিজের একেবারে মনের মতন করে। আর এই নিয়েও যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে। আর এছাড়া যে কোনো ধরনের শারীরিক সমস্যার জন্য যোগাযোগ করুন। অপারেশনের পরামর্শ দিয়েছে আপনার চিকিৎসক, তার জন্য অপারেশনে না গিয়ে একবার এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের কাছে আসুন, কথা বলুন না, দেখুন না, আমরা অবশ্যই আপনাকে অপারেশন করা থেকে বিরতি দিতে পারি এবং আপনাকে সুস্থ রাখতে পারি, যেটা কিন্তু সব থেকে আসল কথা। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।